আমরা নতুন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শিখব। এই পাঠে আমরা সহজভাবে জানব এবং বুঝব, যাতে তোমরা নিজেরাই বিষয়টি ভালোভাবে আয়ত্ত করতে পারো। মনোযোগ দিয়ে শোনো, শিখো এবং প্রশ্ন করতে ভয় পেও না। চলো তাহলে আমরা আজকের ক্লাস শুরু করি। অধ্যায় ৫, জনসংখ্যা। এক পরিবারের উপর অধিক জনসংখ্যার প্রভাব। আমরা চতুর্থ শ্রেণীতে অধিক জনসংখ্যার বিভিন্ন তথ্য সম্পর্কে জেনেছি। অধিক জনসংখ্যার ফলে খাদ্য, বস্ত্র ও বাসস্থানের চাহিদা পূরণে পরিবারের উপর চাপ সৃষ্টি হয়। খাদ্য। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, তবে অতিরিক্ত জনসংখ্যার জন্য বসতি স্থাপনের কারণে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। তাই উৎপাদন বৃদ্ধি পেলেও আমাদের কিছু কিছু খাদ্যপণ্য আমদানি করতে হয়। এই ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে, তা না হলে ভবিষ্যতে আরও খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। বস্ত্র। মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে পরিধেয় বস্ত্র। পরিবারের লোকসংখ্যা বেশি হলে বাবা মা অনেক সময় সব সন্তানের প্রয়োজনীয় পোশাক কিনে দিতে পারেন না। উপযুক্ত পোশাক না থাকায় অনেক শিশু স্কুল বা মাদ্রাসায় আসতে চায় না। বাসস্থান। জাতিসংঘের তথ্যমতে বাংলাদেশে প্রায় 10 লক্ষ মানুষ গৃহহীন। প্রতিবছর প্রায় 30 লক্ষ মানুষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে। সকলের জন্য বাসস্থান নিশ্চিত করা সরকারের জন্য অনেক কঠিন। তাই নিরাপত্তা আর কাজের খোঁজে এই সব গৃহহীন মানুষ শহরে চলে আসছে। পাশের চিত্রে দেখা যাচ্ছে শহরে আসা ছিন্নমূল মানুষেরা মানবেতর অবস্থায় বসবাস করছে। গৃহহীন মানুষ। ক, এসো বলি। শিক্ষকের সহায়তায় খাদ্য, বস্ত্র ও বাসস্থানের উপর অধিক জনসংখ্যার প্রভাব আলোচনা করো। খাদ্য। অধিক জনসংখ্যার কারণে পরিবারের খাদ্যের চাহিদা বৃদ্ধি পায়। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হলেও বসতি স্থাপনের জন্য কৃষি জমি কমে যাওয়ায় খাদ্য উৎপাদন সবসময় চাহিদা মেটাতে পারে না। ফলস্বরূপ কিছু খাদ্যপণ্য আমদানি করতে হয়। বস্ত্র। পরিবারে বেশি মানুষ থাকলে সন্তানের প্রয়োজনীয় পোশাক সব সময় পাওয়া যায় না। অনেক শিশু উপযুক্ত পোশাক না থাকায় স্কুল বা মাদ্রাসায় যেতে চায় না। বাসস্থান। জনসংখ্যা বৃদ্ধির কারণে সবাইকে পর্যাপ্ত বাসস্থান নিশ্চিত করা কঠিন। গৃহহীন মানুষ শহরে চলে আসে এবং মানবেতর অবস্থায় বসবাস করতে হয়। খ, এসো লিখি। চতুর্থ অধ্যায়টি দেখ। সেখান থেকে আমরা আমদানি করি এমন 3টি খাদ্যের নাম নিচের ছকে লেখো। আমরা সেই খাদ্যগুলো কী পরিমাণে আমদানি করি তা খুঁজে বের করো। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে আমদানি করা 3টি প্রধান খাদ্য পণ্যের পরিমাণ নিম্নরূপ। বাংলাদেশে আমদানি করা খাদ্য ও তাদের পরিমাণ। আমদানি করা খাদ্য পণ্য। আমদানির পরিমাণ 2023। ডাল, মসুর 36,38,75,000 কেজি, 363.87 টন। তেল, সয়াবিন ও পাম 25.7 লাখ টন, 2,57,000 টন। চিনি, কাঁচা 9,50,000 টন, 95 লাখ কেজি। বিস্তারিত তথ্য। ডাল, মসুর। 2023 সালে বাংলাদেশ মোট 363.87 টন মসুর ডাল আমদানি করেছে। এর মধ্যে অস্ট্রেলিয়া 245.813 টন, ভারত 107.654 টন, কানাডা 11.362 টন, তুরস্ক 0.238 টন এবং ইউক্রেন 0.155 টন সরবরাহ করেছে। তেল, সয়াবিন ও পাম। 2023 সালে বাংলাদেশ মোট 2,57,000 টন সয়াবিন ও পাম তেল আমদানি করেছে। চিনি, কাঁচা। 2023 সালে বাংলাদেশ মোট 9,50,000 টন কাঁচা চিনি আমদানি করেছে। উপসংহার। এই পরিসংখ্যানগুলো আমাদের দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি অর্থনীতির উপর আমদানি নির্ভরতা প্রদর্শন করে। যেহেতু বাংলাদেশে মসুর ডাল, তেল ও চিনি উৎপাদন সীমিত, তাই এই পণ্যগুলো আমদানি করা হয়। তবে এই আমদানির পরিমাণ কমানোর জন্য স্থানীয় উৎপাদন বৃদ্ধি ও কৃষি প্রযুক্তির উন্নয়ন প্রয়োজন। গ, আরও কিছু করি। শহরের গৃহহীন শিশুদের জীবনের একটি দিন কল্পনা করো। তাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয় তা আলোচনা করো। শহরের গৃহহীন শিশুদের জীবন কল্পনা করলে দেখা যায় তাদের প্রতিদিনের দিনটি অনেক কষ্টকর ও চ্যালেঞ্জে ভরা। নিচে তাদের সমস্যাগুলো আলোচনা করা হলো। গৃহহীন শিশুদের জীবনের একটি দিন। ভোরে শুরু। তারা কোনো নির্দিষ্ট বাড়ি বা আশ্রয় নেই। সুতরাং ভোরে শীত বা গরমে রাস্তার পাশে ঘুমাতে হয়। অনেক সময় খোলা জায়গায় বা ঝুপড়ি ঘরে ঘুমাতে হয়, যা নিরাপদ নয়। খাবারের সমস্যা। সকালের নাস্তা বা দুপুরের খাবার পেতে অসুবিধা হয়। রাস্তায় বা দোকান থেকে বর্জ্য খাবার খেতে হয়। শিক্ষার অভাব। স্কুলে যেতে পারে না বা পাঠশালা ছেড়ে দেয়। ফলে পড়াশোনায় পিছিয়ে পড়ে এবং ভবিষ্যতে জীবনের সুযোগ কম হয়। স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার সমস্যা। সঠিক পানি বা শৌচালয় না থাকায় স্বাস্থ্য ঝুঁকি থাকে। অসুস্থ হলেও চিকিৎসা পেতে পারে না। নিরাপত্তার অভাব। রাস্তায় দুর্ঘটনা, এক্সপ্লয়টেশন বা হেনস্থার সম্ভাবনা থাকে। অপরাধ ও দারিদ্র্যের সঙ্গে জড়িত হওয়ার ঝুঁকি বেশি। সন্ধ্যা ও রাত। রাতে নিরাপদ ঘর না থাকায় শীত, বৃষ্টি বা চোরের ভয় সহ্য করতে হয়। নিদ্রাহীনতা ও ক্লান্তিতে দিন শেষ হয়। সংক্ষেপে, শহরের গৃহহীন শিশুদের প্রতিদিনের জীবন অসুবিধা,
বিপদ এবং দারিদ্র্যের মধ্যে কাটে। তাদের খাবার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা সবকিছুই অসম্পূর্ণ। ঘ যাচাই করি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। বাংলাদেশে প্রতিবছর জন্মগ্রহণ করা শিশুর সংখ্যা হল ঘ ৩০ লক্ষ। ২ সমাজের উপর অধিক জনসংখ্যার প্রভাব। সমাজে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উপর অধিক জনসংখ্যার প্রভাব পড়ে। শিক্ষা, সমাজের অগ্রগতিতে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের মোট জনসংখ্যার ৭০% এখনও অক্ষর জ্ঞানহীন। দরিদ্রতার কারণে অনেক পিতা মাতা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারেন না। এমনকি বিদ্যালয়ে ভর্তি হলেও অনেক শিশু পরিবারের কাজে সাহায্য করতে গিয়ে লেখাপড়া শেষ না করে ঝরে পড়ে। স্বাস্থ্য, আমাদের দেশে জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা অনেক কম। এজন্য চাহিদামতো অনেক মানুষ পর্যাপ্ত চিকিৎসা সেবা পায় না। স্বাস্থ্যহীনতার কারণে অনেকে উপার্জন করতে পারে না এবং আমাদের অর্থনীতিতেও তারা অবদান রাখতে পারছে না। পরিবেশ, অতিরিক্ত জনসংখ্যার ফলে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। মানুষ গাছপালা কেটে বাড়িঘর তৈরি করছে। অধিক ফসল ফলাতে গিয়ে জমিতে প্রচুর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এতে পুকুর ও নদীর পানি দূষিত হচ্ছে। ভূগর্ভের পানি উত্তোলনের কারণে সামগ্রিকভাবে আমাদের পরিবেশ ও জলবায়ুর উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। বন কেটে ঘরবাড়ি তৈরি, কলকারখানার মাধ্যমে পানি ও বায়ু দূষণ। ক এসো বলি। ছোট দলে নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো। ছোট দলে আলোচনা করা যায় এইভাবে। ১. সমাজে কিভাবে সাক্ষরতার হার বাড়ানো যায়? সকলের জন্য বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা। বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষকের মান উন্নত করা। দরিদ্র পরিবারের শিশুদের জন্য আর্থিক ও ভর্তুকি সহায়তা দেওয়া। ২. কিভাবে আরও বেশি সংখ্যক শিশু বিদ্যালয়ে আনা যায়? শিশু শ্রম রোধ করা। শিক্ষার গুরুত্ব সম্পর্কে পরিবারের সচেতনতা বৃদ্ধি করা। স্কুলে আসা শিশুদের জন্য খাবার ও বস্ত্রের ব্যবস্থা করা। এই বিষয়গুলো নিয়ে প্রতিটি দলে আলোচনা করো ও সবচেয়ে ভালো ধারণা শ্রেণীতে সবার সামনে উপস্থাপন করো। তুমি তোমার শ্রেণীতে আলোচনা ও উপস্থাপনা এইভাবে করতে পারো। ধাপে ধাপে নির্দেশনা। দলে ভাগ হওয়া। শ্রেণীকে ছোট ছোট দলে ভাগ করো। প্রতিটি দলকে বিষয় দেওয়া। দল ১. সমাজে কিভাবে সাক্ষরতার হার বাড়ানো যায়? দল ২. কিভাবে আরও বেশি শিশুকে বিদ্যালয়ে আনা যায়? দলের আলোচনা। প্রতিটি দল ৫ থেকে ১০ মিনিট আলোচনা করবে। দলে সবাই মতামত শোনাবে এবং মূল ধারণাগুলো লিখবে। মূল ধারণা নির্বাচন। দলে আলোচনার পর দল একটি প্রধান ধারণা বা উপসংহার নির্বাচন করবে। শ্রেণীতে উপস্থাপন। প্রতিটি দল তাদের নির্বাচিত ধারণা শ্রেণীর সামনে উপস্থাপন করবে। শিক্ষক বা সহপাঠীরা মন্তব্য করতে পারে। সেরা ধারণা চিহ্নিত করা। শ্রেণীর সবাই আলোচনা শুনে সবচেয়ে কার্যকর বা গুরুত্বপূর্ণ ধারণা নির্বাচন করবে। এভাবে দলগত আলোচনা ও উপস্থাপনার মাধ্যমে সবাই অংশগ্রহণ করবে এবং শিক্ষা আরও কার্যকর হবে। খ এসো লিখি। স্বাস্থ্য সেবা উন্নয়নে একজন চিকিৎসকের ভূমিকা কি? একজন চিকিৎসকের ভূমিকা হল রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদান করা। মানুষকে স্বাস্থ্যসম্মত জীবনযাপন সম্পর্কে পরামর্শ দেওয়া। রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা। স্বাস্থ্যহীনতার কারণে মানুষের কর্মক্ষমতা কমে না যেতে সাহায্য করা। সর্বোপরি চিকিৎসকের কাজ মানুষের জীবন বাঁচানো ও সমাজের স্বাস্থ্য উন্নত করা। গ আরও কিছু করি। অতিরিক্ত জনসংখ্যার ফলে চলাচলের ক্ষেত্রে রাস্তাঘাটে অনেক সমস্যার সৃষ্টি হয়। একজন পরিকল্পনাকারী হিসেবে নিম্নের বিষয়গুলোর জন্য তোমার পরিকল্পনা কি হবে? রেলপথ, বাস যাত্রী, গাড়ি চালক, পথচারী। একজন পরিকল্পনাকারী হিসেবে অতিরিক্ত জনসংখ্যার কারণে রাস্তাঘাটের সমস্যা মোকাবিলায় পরিকল্পনা হতে পারে। রেলপথ, নতুন রেললাইন নির্মাণ ও বিদ্যমান লাইন সম্প্রসারণ। ট্রেনের সংখ্যা ও সময়সূচি বৃদ্ধি। বাস যাত্রী, বাসের সংখ্যা বৃদ্ধি ও সঠিক সময়সূচি নিশ্চিত করা। ভিড় কমাতে আধুনিক ও বড় বাস চালু করা। গাড়ি চালক, ট্রাফিক নিয়ম কঠোরভাবে মানানো। ড্রাইভিং লাইসেন্স ও প্রশিক্ষণ নিশ্চিত করা। পথচারী, ফুটপাথ ও ট্রাফিক সিগন্যাল ঠিকভাবে নির্মাণ। পথচারীদের জন্য নিরাপদ ক্রসিং ও চিহ্নিত রাস্তা ব্যবস্থা করা। ঘ যাচাই করি। পরিবেশের উপর অতিরিক্ত জনসংখ্যার ৩টি প্রভাব লেখো। পরিবেশের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব। গাছপালা কেটে বাড়িঘর ও শিল্প প্রতিষ্ঠান তৈরি। পানি ও বায়ু দূষণ বৃদ্ধি। জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে পরিবেশ দূষিত হয়। ৩ জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত হল দক্ষ জনশক্তি। দক্ষ জনশক্তির মাধ্যমেই মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা সম্ভব। আমাদের মূলধন বা অর্থ কম থাকতে পারে। আমাদের কিন্তু প্রাকৃতিক ও মানব সম্পদ রয়েছে। আমরা কিভাবে আমাদের এই বৃহৎ সম্পদকে কাজে লাগাতে পারি? মূলধন প্লাস প্রাকৃতিক সম্পদ প্লাস মানব সম্পদ সমান অর্থনৈতিক উন্নয়ন। প্রথমত, তুলনামূলক দক্ষ জনসম্পদ রপ্তানির মাধ্যমে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ আছে। বিদেশে কর্মরত আছে আমাদের দেশের নানা পেশার মানুষ।
তাদের উপার্জিত অর্থ পরিবারের আর্থিক চাহিদা পূরণ করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। দ্বিতীয়ত, আমাদের শিক্ষার মান উন্নত করা, যাতে আমাদের জনগণ দক্ষ মানব সম্পদে পরিণত হতে পারে। সরকারি সহায়তায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করে এই শ্রমিকদের দক্ষ শ্রমশক্তিতে রূপান্তর করা যায়। তৃতীয়ত, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া, যাতে তারা নতুন কোনো শিল্পের বিকাশে সহায়তা করতে পারে, যেমন যন্ত্রপাতি শিল্প। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণার্থী ক এসো বলি কাগজকলের জন্য কী ধরনের মূলধন, প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদ দরকার তা বর্ণনা করো। কাজটি ছোট দলে করো। ছোট দলে আলোচনা করার জন্য কাগজকলের প্রয়োজনীয় উপাদানগুলো হল: মূলধন, কারখানার ভবন, মেশিন ও যন্ত্রপাতি, কাঁচামাল কেনার জন্য অর্থ, বিদ্যুৎ ও জ্বালানি খরচ, প্রাকৃতিক সম্পদ, কাঠ, বাঁশ বা পুনর্ব্যবহারযোগ্য কাগজ, পানি ও বিদ্যুৎ, মানব সম্পদ, কারিগরি ও অভিজ্ঞ শ্রমিক, প্রশাসনিক ও ব্যবস্থাপনা কর্মী, বিক্রয় ও বাজারজাতকরণ কর্মী। কর্মপদ্ধতি: দলে ভাগ হয়ে প্রতিটি বিভাগ নিয়ে আলোচনা করবে। প্রতিটি দল তাদের ধারণা শ্রেণীতে উপস্থাপন করবে। খ এসো লিখি ক্রমবর্ধমান জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার কয়েকটি পদ্ধতির উদাহরণ দাও। কাজটি দুজন মিলে করো। দুজন মিলে আলোচনা করার জন্য উদাহরণগুলো হল: মানব সম্পদ উন্নয়ন, জনসংখ্যাকে শিক্ষিত ও সুস্বাস্থ্যবান মানুষ হিসেবে গড়ে তোলা। শ্রমশক্তি রপ্তানি, দক্ষ শ্রমিকদের বিদেশে পাঠিয়ে বৈদেশিক মুদ্রা আনা। মৌলিক শিক্ষার উন্নয়ন, সবাইকে বিদ্যালয়ে পাঠানো ও শতভাগ সাক্ষরতার হার নিশ্চিত করা। বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে যন্ত্রপাতি শিল্প, কম্পিউটার বা অন্যান্য দক্ষতায় প্রশিক্ষণ দেওয়া। গ আরও কিছু করি। মনে করো, তোমার এলাকায় একটি নতুন শিল্প স্থাপন করা হবে। সেক্ষেত্রে নিচের তিনটি শিরোনামে কোন কোন জিনিস প্রয়োজন হবে? কাজটি ছোট দলে করো। ছোট দলে আলোচনা করার জন্য উদাহরণগুলো হল: মূলধন, কারখানার ভবন ও মেশিন যন্ত্রপাতি, উৎপাদন ও পরিচালনার জন্য অর্থ, বিদ্যুৎ ও জ্বালানি খরচ, প্রাকৃতিক সম্পদ, কাঁচামাল যেমন লোহা, কাঠ, রসায়ন, পানি ও বিদ্যুৎ, পরিবেশবান্ধব কাঁচামাল ব্যবহার নিশ্চিত করা। মানব সম্পদ, কারিগরি ও অভিজ্ঞ শ্রমিক, প্রশাসনিক ও ব্যবস্থাপনা কর্মী, নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কর্মী। ঘ যাচাই করি। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। অর্থনৈতিক উন্নয়নের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন: ঘ মূলধন। ৮ জনসংখ্যা সমস্যার সমাধান। জনসংখ্যা সমস্যার সমাধানে আমাদের যেসব সম্মিলিত কৌশল অবলম্বন করা প্রয়োজন সেগুলো হল: খাদ্য, খাদ্যের উৎপাদন বাড়াতে হবে। বাসস্থান, গৃহ নির্মাণে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিনিয়োগ বাড়াতে হবে। পরিবেশ, পরিবেশ দূষণ রোধ করতে হবে, যাতে মানুষের জীবনযাপনের মান বৃদ্ধি পায়। স্বাস্থ্য, পুষ্টি নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্যসেবা প্রদানে সরকারি সহায়তা বাড়াতে হবে। এতে মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। শিক্ষা, শতভাগ সাক্ষরতার হার নিশ্চিত করতে হবে। শিক্ষার মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। দক্ষতার উন্নয়ন, দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য কারিগরি শিক্ষার উন্নয়ন করতে হবে। বাণিজ্যিক ভারসাম্য, আমদানির তুলনায় রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে হবে। ক এসো বলি পাশের পৃষ্ঠায় উল্লিখিত বিষয়গুলোর উপর শ্রেণীতে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করো। বিতর্কে প্রতিটি দল একটি বিষয়ের পক্ষে যুক্তি উপস্থাপন করবে। প্রতিটি দলই উল্লেখ করবে কেন সরকার তাদের দলের বিষয়টিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। সবার যুক্তি উপস্থাপন শেষ হলে শ্রেণীতে সবাই ভোট দেবে ও যে কোনো একটি দলকে বিজয়ী নির্বাচন করবে। বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করার জন্য ধাপগুলো: দলে ভাগ হওয়া, শ্রেণীকে 2 বা 4টি দলের মধ্যে ভাগ করো। প্রতিটি দলকে বিষয় দেওয়া, প্রতিটি দল একটি বিষয় পক্ষে যুক্তি উপস্থাপন করবে। উদাহরণ: খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ বা বাসস্থান। দলে প্রস্তুতি, দল 5 থেকে 10 মিনিট প্রস্তুতি নেবে। কেন তাদের বিষয় সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত তা নিয়ে যুক্তি তৈরি করবে। বিতর্ক উপস্থাপন, প্রতিটি দল ধারাবাহিকভাবে তাদের যুক্তি শ্রেণীর সামনে উপস্থাপন করবে। অন্য দল প্রশ্ন করতে বা যুক্তি চ্যালেঞ্জ করতে পারে। সারসংক্ষেপ ও ভোট, সব দলের যুক্তি শেষ হলে শ্রেণী ভোট দেবে। যে দল সবচেয়ে শক্তিশালী যুক্তি উপস্থাপন করেছে তাকে বিজয়ী ঘোষণা করা হবে। উপসংহার: শিক্ষক সারসংক্ষেপ দিয়ে বিতর্ক থেকে শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরবেন। এভাবে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে, যুক্তি প্রকাশের দক্ষতা বৃদ্ধি পাবে এবং গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়গুলোর সম্পর্কে জ্ঞান অর্জন করবে। খ এসো লিখি পাশের পৃষ্ঠায় উল্লিখিত কোনো একটি সমস্যা সমাধানের একটি উপায় নির্ধারণ করো। কেন এটিকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত তা লেখো। সমস্যা: খাদ্য ঘাটতি। সমাধানের উপায়: খাদ্যের উৎপাদন বৃদ্ধি করা, কারণ সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। খাদ্য মানুষের মৌলিক চাহিদা। পর্যাপ্ত খাদ্য না থাকলে মানুষ অসুস্থ হয় এবং কর্মক্ষমতা কমে যায়।
খাদ্য ঘাটতি দেশের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলে। উৎপাদন বৃদ্ধির মাধ্যমে স্বল্প খরচে খাদ্য সরবরাহ নিশ্চিত করা সম্ভব। ফলস্বরূপ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্যা: শিক্ষা ও সাক্ষরতার অভাব। সমাধানের উপায়: শিক্ষার মান বৃদ্ধি এবং সব শিশু বিদ্যালয়ে পাঠানো নিশ্চিত করা। কারণ সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। শিক্ষিত মানুষ দক্ষ জনশক্তি হিসেবে দেশের অর্থনীতি ও সমাজকে এগিয়ে নিয়ে যায়। সাক্ষরতার হার বৃদ্ধি পেলে দরিদ্রতা কমে এবং জনগণ সচেতন হয়ে ওঠে। শিক্ষা উন্নত হলে মানুষ স্বাস্থ্য, পরিবেশ ও অন্যান্য সামাজিক বিষয়েও সচেতন হয়। ফলস্বরূপ দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য শিক্ষা নিশ্চিত করা অপরিহার্য। আরও কিছু করি। তোমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা কে কী করছে সে সম্পর্কে তথ্য খুঁজে বের করো। তাদের মধ্যে কতজন ১. কৃষিকাজ করছে, ২. চাকরি করছে, ৩. ব্যবসা করছে, ৪. উচ্চ শিক্ষা গ্রহণ করেছে। তোমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের বর্তমান পেশা ও শিক্ষাগত অবস্থা জানার জন্য নিচে একটি সাধারণ তালিকা দেওয়া হল। পেশা, অবস্থা, সংখ্যা: কৃষিকাজ করছে ৩ জন, চাকরি করছে ১২ জন, ব্যবসা করছে ৫ জন, উচ্চ শিক্ষা গ্রহণ করেছে ৮ জন। উল্লেখযোগ্য তথ্য: কৃষিকাজ: ৩ জন প্রাক্তন শিক্ষার্থী কৃষিকাজে নিয়োজিত আছেন, যা আমাদের এলাকার কৃষি উন্নয়নে অবদান রাখছে। চাকরি: ১২ জন বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন, যা তাদের পেশাগত দক্ষতা ও এলাকার আর্থসামাজিক উন্নয়নে সহায়ক। ব্যবসা: ৫ জন ছোট ও মাঝারি ব্যবসা পরিচালনা করছেন, যা স্থানীয় অর্থনীতির গতিশীলতা বৃদ্ধি করছে। উচ্চ শিক্ষা: ৮ জন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করছেন, যা তাদের পেশাগত উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। এই তথ্যগুলো বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের কর্মজীবন ও শিক্ষাগত অগ্রগতির প্রতিফলন। যাচাই করি। অল্প কথায় উত্তর দাও। আমরা কিভাবে আমাদের রপ্তানি বৃদ্ধিতে মানবসম্পদকে ব্যবহার করতে পারি? মানবসম্পদকে দক্ষ করে তুলতে কারিগরি প্রশিক্ষণ দেওয়া ও বিদেশে দক্ষ শ্রমিক পাঠিয়ে রপ্তানি বৃদ্ধি করা যায়। ১. পরিবারের উপর অধিক জনসংখ্যার ৩টি প্রভাব উল্লেখ কর। পরিবারের উপর অধিক জনসংখ্যার প্রভাব: খাদ্য ঘাটতি সৃষ্টি হয়, বস্ত্র ক্রয় কঠিন হয়, বাসস্থানের অভাব হয়। ২. সমাজের উপর অধিক জনসংখ্যার ৩টি প্রভাব উল্লেখ কর। সমাজের উপর অধিক জনসংখ্যার প্রভাব: শিক্ষার সুযোগ কমে যায়, স্বাস্থ্যসেবা অপর্যাপ্ত হয়, পরিবেশ দূষিত হয়। ৩. জনসংখ্যা সমস্যার ৩টি সমাধান লেখো। জনসংখ্যা সমস্যার সমাধান: খাদ্য উৎপাদন বৃদ্ধি, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও বাসস্থান নিশ্চিত করা। প্রশ্নগুলোর উত্তর দাও। ১. অধিক খাদ্য উৎপাদনের মাধ্যমে আমাদের দেশের জনগণ কিভাবে উপকৃত হতে পারে? অধিক খাদ্য উৎপাদনের ফলে দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ হয়, খাদ্য ঘাটতি কমে, পুষ্টির মান বৃদ্ধি পায় এবং স্বাস্থ্য ভালো থাকে। এতে মানুষ শক্তিশালী হয়, কর্মক্ষমতা বৃদ্ধি পায় এবং সাধারণ জীবনযাত্রার মান উন্নত হয়। ২. শ্রমশক্তি রপ্তানির মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি? দেশের দক্ষ জনশক্তি বিদেশে কাজ করলে তারা বৈদেশিক মুদ্রা উপার্জন করে। এই অর্থ পরিবারের আর্থিক চাহিদা পূরণ করে এবং দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়িয়ে অর্থনীতিকে সমৃদ্ধ করে। ৩. কারিগরি প্রশিক্ষণ বৃদ্ধির মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হতে পারি? কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে বিভিন্ন দক্ষতা অর্জনের মাধ্যমে জনগণ নতুন শিল্প ও প্রযুক্তিতে দক্ষ হয়ে ওঠে। এটি কর্মসংস্থান বৃদ্ধি করে, দেশের শিল্প ও অর্থনীতিকে সমৃদ্ধ করে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করে। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।